করে পশ্চিমবঙ্গের গণতন্ত্র, যেখানে শুধু নির্বাচনে তারা ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করছিলেন বলে তারা তাদের পিতাকে হারিয়েছেন। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের গণতন্ত্র। আজকে তারা সেই লড়াইয়ের শপথ নিয়ে আজকে সকলের আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে, রাজভবনের এখানে এসে উপস্থিত হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের এখানে যে ধর্ণা চলছে। এবার আমরা সেই সূর্যদেব ভাল্লা মহাশয়কে, যিনি পোস্ট করে আক্রান্ত, বীরভূম থেকে আছেন, ওনাকে ওনার অভিজ্ঞতা বলার জন্যে আমরা ওনাকে আগ্রহ করছি। যে কঠিন পরিস্থিতির মাধ্যমে উনি দীর্ঘদিন ধরে ঘর ছাড়া হয়ে রয়েছেন, এখনো বাড়ি ফিরতে পারেননি এবং লড়াই চালিয়ে যাচ্ছেন, সেই লড়াইয়ের শপথ করে উনি দু চার কথা বলবেন। নমস্কার, আমি প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ববৃন্দ এবং আমাদের লড়াকু সৈনিক যারা আছেন তাদেরকে আমার সকল প্রণাম এবং গৌরিক অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত দু চারটি কথা বলতে চাই। আমি নিজে একজন ইনজুরি আছি, যার কারণে আমি হয়তো জোর করে কিছু বলতেও পারছি না। এখন বর্তমানে আমি ঘর ছাড়া হয়েছি বা ঘর ছাড়া করেছেন আমার দাদা। গত পঞ্চায়েত 2023-এ এভাবে আমার দাদাকে মার্ডার করেছেন। 23-এ আমিও পঞ্চায়েত ভোটে নিজে প্রার্থীও ছিলাম। সেই প্রার্থীর ক্ষেত্রে আমাকে কয়েকটা বাধা দিয়েছিলেন যে ভোট বুথে যেন না যাওয়া হয়। মমতা ব্যানার্জি মুর্দাবাদ, 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 মমতা মুর্দাবাদ, 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 মমতা মুর্দাবাদ, 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 মমতা মুর্দাবাদ, 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 মমতা মুর্দাবাদ, মুর্দাবাদ, মমতা মুর্দাবাদ, মুর্দাবাদ। পিছিয়ে না হটেও আজ আমাকে ওনারা শুধু মাননীয় মুখ্যমন্ত্রী বলবো না, উনি একজন মুখ্যমন্ত্রী যে একই বারবার আমি এসেছি বীরভূম ভৈরবেশ্বর বিধানসভা থেকে। অনুব্রত এগেনেস্টে আমাকে কিছু বার্তাও দিয়েছিলেন, আমাকে 2019-এও মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন। আমি মারতে পারিনি। যে আমার এই দাগটা দেখছেন, আমার ডান চোখটা একদমই নীল আমার ক্ষেত্রে হয়েছে, সেখানে আমি বেঁচে এসেছি। এখনো আমি পঞ্চায়েত ভোটের পর মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের জোরে আমি বেঁচে গেছি। হসপিটাল থেকে নার্সিংহোম ফেরার পর থেকে আমার দাদাকে এইভাবে ছিনিয়ে নেয়। তাই আমি এটুকুই জানিয়ে রাখতে চাইছি, আগামী দিনে লড়াইটা আমি আমার দাদাকে হারিয়েছি বলে যে বন্ধ করে দেবো তাই নয়। আগামী দিনে যেন আমার মতো কেউ দাদাকে সন্তানকে না হারাতে হয়। সকলে একসাথে থাকবো, একসাথে লড়াই করবো, একই সুরে একই সুর বলবো, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, নরেন্দ্র মোদি জিন্দাবাদ, 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 নরেন্দ্র মোদি জিন্দাবাদ, 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 মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য রাখলাম। শুনলেন অভিজ্ঞতা। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য, যেখানে গণতান্ত্রিকভাবে রাজনৈতিক পরিসরটা পর্যন্ত নেই। সারা ভারতবর্ষে নির্বাচন হয়েছে, কোথাও দেখেছেন এরকম অভিজ্ঞতা? কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের এটা দেখতে হয়। একটি ছেলে তার পরিবারে নিজের দাদাকে হারিয়েছে, কিন্তু এটাই বিজেপি, এটাই ভারতীয় জনতা পার্টি, যে সে আজও লড়াই করার শপথ রয়েছে এবং আপনারাও সকলে মিলে লড়াই করছে। এরপর আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করব শ্রী মনোজ দেবনাথ মহাশয়কে। তিনিও দীর্ঘদিন ঘর ছাড়া হয়ে রয়েছেন এবং তিনি আমাদের মুরলীধর কেন্দ্রের এখানে রয়েছেন, তিনি রয়েছেন। তাকেও আমরা আগ্রহ জানাবো তাকে বক্তব্য রাখার জন্য, তার অভিজ্ঞতা জানানোর জন্য। উপস্থিত বিরোধী দলনেতা এবং আমাদের রাজ্যের অন্যান্য কার্যকর্তা, জেলার অন্যান্য কার্যকর্তা ও মন্ডলের কার্যকর্তা সকলকে গৌরব অভিনন্দন। 2021-এর আগে থেকেই সারা পশ্চিমবঙ্গের সরকার শুরু হয়ে গেছে। এখন বর্তমানে যেসব জমির জন্য যে সমস্ত ভাঙা হচ্ছে রাস্তার ধারে, এই ধরনের জমি দখল
বিখ্যাত পূর্ব ক্যানিং, ভাঙড় বা এইসব এলাকায় 2021-এর আগে 2014 সালে আমার বড় জ্যাঠা সুনীল কৃষ্ণ দেবনাথ, তিনি বোদ্রা স্কুলের হেডমাস্টার ছিলেন, তাকে খুন করা হয়েছিল জমি দখলের জন্য। তারপরে 2015 সালে আমার বাবাকে খুন করা হয় এবং 2021-এর আগে থেকে সমস্ত জমি জায়গা ছেড়ে দিয়ে চলে যেতে বলে। আমি না যাই, আমাকে দোকান থেকে ওষুধের দোকান থেকে বের করে মারধর করা হয় এবং তারপরে সমস্ত জমি আস্তে আস্তে দখল করা হয়। ওষুধের দোকান 2021 সালের ভোট পরবর্তী হিংসায় ওষুধের দোকান, যে দোকানে পশ্চিমবঙ্গ সরকার ট্যাক্স নেয়, প্রত্যেক দিনের জিএসটি কাটা হয়, সেই দোকান ভাঙচুর করেন, আমাকে মারধর করেন এবং সমস্ত ঘর বাড়ি দোকান ভাঙচুর করে তারা ওই দোকান দখল করে বর্তমানে বসে আছে। এখন পুলিশ আমাদের কোনোদিন বাড়িতে আসতে ফোন করে না, আমি যদি ফোন করি আমাকে জিজ্ঞেস করে আপনি কি বাড়ি আসতে পারবেন? জমি জায়গা দখল, আমি যদি বাড়িও যাই আমার ঘর বা দোকান দখল করে বসে আছে, ওগুলো মুক্ত কে করবে? পুলিশ কোন রকম এর কোনো সব জবাব দেন না। দীর্ঘদিন 21-এর পর থেকেই আমার বাইরে এইভাবেই পড়ে থাকতে হয়েছে। পৈতৃক সম্পত্তি এবং সমস্ত জমি জায়গা দখল করে রেখে দিয়েছে তারা, রাজ্যকর্তারা। যাই হোক, আমি আর আমার পরে অনেকে বলবেন, আমি আর বেশি বলতে চাই না। ধন্যবাদ। আমরা দেখছি যে অন্যান্য এমএলএরও কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং মূলত আপনাদের জানিয়ে আমরা বেশ কিছু ভট্টাচার্যদের বক্তব্য শুনলাম। আমরা আবারও তাদেরকে সামনে রেখে, যেহেতু আজকের এই ধর্ণা তাদের বক্তব্যই মূল, তারা আবার বক্তব্য রাখবেন। তার মাঝখানে আমরা আরেক বিধায়ক সুশীল বর্মন মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। যাদের সঙ্গে কি ধরনের মানে ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছে সেই সমস্ত কিছু নিয়ে তারা বলছে এবং অন্যান্য এমএলএরাও এসে উপস্থিত। তার পাশাপাশি আপনারা জানিয়ে রাখি যারা এই আমরা ভোট পরবর্তী সবাই এখানে এসেছি, খুব আনন্দে আমরা কেউ আসেনি, তাই সবাইকে আমার করজোড়ে প্রণাম। যারা এখানে বসে আছেন, মঞ্চে উপস্থিত সমস্ত সুরেন্দ্রদা সহ সমস্ত নেতৃত্ব, সবাইকে আমার আন্তরিক প্রণাম, প্রীতি, ভালোবাসা। আমার বলতে জিহ্বা আড়ষ্ট হয়ে আসছে, কারণ আমরা কোন বাংলায় বসবাস করছি। আমরা বিজেপি করার অপরাধে কত অপরাধী, বিরোধী দল করতে পারি না আমরা? বিরোধী দল যারা করে তারা কি পাপী? এই প্রশ্ন আমার মনে বারবার জাগে। গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্র কোথায়? পশ্চিম বাংলায় আমরা বড় হয়েছি। আমি খুব ছোট্ট সময় দেখেছি, সেটা সময় কংগ্রেস সময় ছিল, সেই সময় কংগ্রেসের অত্যাচার আমি নিজের চোখে দেখেছি। কংগ্রেসের লিডারদের সামনে দিয়ে হাঁটা যেত না, সামনে দিয়ে হাঁটলে পরে তারা ধরে মারধর করতো। আমার সামনে দিয়ে হাঁটিস, এত বড় স্পর্ধা আমি কে তোমরা জানো না? আমি সে সময় ছোট্ট সময় ছিল, ক্লাস করে পড়তাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম মানুষকে কিভাবে তারা মারধর করতো। আর আজকে সেই কংগ্রেসের তৃণমূল কংগ্রেস, আমরা এদের চরিত্র বদল হয়নি। আমরা এই সরকারগুলো দেখছি, এদের চরিত্রের কোনো বদল হয়নি। আমরা সেই সময়, আমি ছোট সময় দেখেছি যে আমাদের গরিব মানুষের মেয়েদের কোনো ইজ্জতের মূল্য ছিল না, বাড়িঘর ছিল না, ভাঙা বেড়া, বিছানা ছিল না, মাটিতে শুয়েছিল। আমি উত্তরবঙ্গের কুচবিহারের মানুষ, আমি সেগুলো নিজের চোখে দেখেছি। এবং সেই গরিব ঘরের মহিলাদের কোনো মান সম্মান ছিল না, ইজ্জত ছিল না। কমিটি বিদ্যালয়রা কিভাবে তাদেরকে দুষ্কৃতি করতো, আজকে সেই জায়গায় এনে দিয়েছে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস। আমরা কোন আধুনিক বাংলায় বসবাস করছি? আমি এটা দেখে আমার মনে এত ব্যথা যে আমরা কি খুব পাপী নাকি, যে আমরা বিরোধী দল করার জন্য আমাদের মা বোনদের উপরে এত অত্যাচার হবে, আমাদের পশ্চিমবাংলার মায়েদের উপরে এত অত্যাচার হবে, না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না। গত
এটা রাজভবনের বাইরে যে লাইটটা হচ্ছে 12 তারিখ, গত 12 তারিখ আমার এক মহিলা পঞ্চায়েত ওনার বাড়িতে বারবার আক্রমণ হচ্ছে, তৃণমূলের হারমার্কা গিয়ে রাত্রি দিনে আক্রমণ করছে। আমি ওনাকে নিয়ে গেলাম পুলিশের কাছে, পুলিশকে একটা এফআইআর করে লিখে দিলাম। সেই এফআইআর দেওয়ার পরে ওনার উপরে আরো অত্যাচার চরমে উঠলো। আবার পুলিশের কাছে গেলাম, আবার বলে আসলাম, আবার অত্যাচার হলো। তারপরের দিনেই তার বাড়ি থেকে তার স্বামীকে পুলিশ তুলে নিয়ে গেল। মিথ্যা কেস 109 ধারা অ্যাটেম্পট টু মার্ডার কেসে ফাঁসিয়ে দিয়ে আজকে উনি জেলে ভর্তি আছেন। সেই মহিলা কোন অপরাধ করেছিল? শুধু বলেছিল আমার জীবন থাকতে আমি বিজেপি পরিত্যাগ করব না, আমি বিজেপি পরিত্যাগ করব না, আমি বিজেপির পঞ্চায়েত সদস্য, বিজেপির মানুষ আমাকে ভোট দিয়ে দিয়েছে। এরকম অত্যাচার আমি 4 তারিখের পর থেকে দেখেছি। মন্ডল সভাপতি বললেন সেদিন ওনার মন্ডল অফিস ভেঙে দিয়েছিল, সেটা সে দেখতে নিয়েছিল। দেখতে যাওয়ার সাথে সাথে 10 জন একসাথে আক্রমণ করে তার মাথা ফাটিয়ে দিল এবং কম মুহূর্তে তার মানে মিথ্যা কেস দিয়ে নার্সিং হোমে রেখেছিল। আমরা নার্সিং হোমে গিয়ে সেখানে তাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ যায়। নার্সিং হোম থেকে কোনো রকম পালিয়ে সে জেল বেঁচেছে, তারপরে জামিন করা হয়। এরকম প্রধান পঞ্চায়েতের আমার বিধানসভায় 6টা প্রধান আমরা জিতেছি, 6টা অঞ্চল আমরা দখল করেছি। আর এই 6টা অঞ্চলকে কিভাবে অগণতন্ত্রের মধ্য দিয়ে দাঙ্গা হাঙ্গামা জোর দিয়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে এইখানকার মানুষকে কিভাবে দলে আনা যায়, পঞ্চায়েতের কিভাবে দলে আনা যায়, তার জন্য 4 তারিখ থেকে আজ পর্যন্ত একই হারে সন্ত্রাস চলেছে, একই হারে সন্ত্রাস চলেছে। পুলিশের কাছে বারবার ফোন করেছি, পুলিশকে বারবার বলেছি, পুলিশের ধর্ণা দিয়েছি এই 1 মাসের মধ্যে, কিন্তু পুলিশ কোনো রকম বসে আছে, আমাদের কর্মীদের উপরে এই অত্যাচার চালিয়ে যাচ্ছে। আমাদের আপনারা দেখেছেন এক মুসলিম মহিলা আমার বিধানসভায় ওনাকে কিভাবে উলঙ্গ করে মেরেছে। শুধু মুসলিম, সে বিজেপি করে, একমাত্র মহিলা আমার জেলা মহিলা পরিষদের সদস্য হিসেবে আছেন। সেই জায়গাটা টোটালটাই মুসলিম। এর মধ্য থেকে উনি সাহস দেখিয়ে দীর্ঘদিন যাবত বিজেপির সঙ্গে যুক্ত আছেন, বিজেপির কাজকর্ম করছেন। আর তারই অপরাধে ভায়োলেন্সের শিকার। 4 তারিখের পর থেকে ওনার বাড়িতে ঘিরে রেখেছে, বাড়ি থেকে বের হতে দেয় না, খানা খাদ্য বন্ধ। আমি আমার লোকজনকে দিয়ে এই অঞ্চলটা আমাদের যেটা অঞ্চল প্রধান আছে, প্রধানকে দিয়ে বারবার ওনাদের বাড়িতে খাদ্য এবং জল ইত্যাদি পাঠিয়ে দেয় এবং এইভাবে বারবার আমাদের নেতা ওনার বাড়িতে যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস তার উপরে এই অকথ্য নির্যাতন চালালো, উল্লঙ্ঘ করে মারধর করলো। এইটা কি আমরা বিরোধী দল হিসেবে আমাদের কি এইগুলো পাপ? আমরা কি কোন অন্যায় করেছি? বিজেপি কোরিয়ান মাত্র, তাছাড়া তো আমাদের কোনো অন্যায় নেই, আমাদের কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি নেই। আমরা তো গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রের মত বিশ্বাসী, আর গণতন্ত্রকে রক্ষার জন্য আমাদের লড়াই। আমরা আইন হাতে নেই সেই দিন থেকে আজ পর্যন্ত আইন হাতে নেইনি। আমরা সেখানে খুব শক্তিশালী, কিন্তু তারপরেও আমরা সেখানে পুলিশের দ্বারা অত্যাচারিত। বারবার প্রত্যেকটা কর্মীর বাড়িতে জমিতে ধান্দা দেওয়ার থেকে শুরু করে চাষের জমি বন্ধ, 100 বিঘা চাষের জমি বন্ধ আছে। আমার এই ফুলবাড়ি অঞ্চলে, বিভিন্ন অঞ্চলে অনেক কার্যকর্তার দোকান বন্ধ আছে, বাড়ির থেকে ছড়িয়ে আছে। আমার কুচবিহার ডিস্ট্রিক্টে অন্তত 500 মানুষ কুচবিহার জেলা অফিসে, শীতলকুচি, সিতাই, দিনহাটা থেকে এসে কুচবিহার জেলা পার্টি অফিসে 1 মাস যাবত ওখানে তারা আশ্রয় নিয়েছিল। আজকে তারা আস্তে আস্তে বিভিন্ন ছেলেরা আমাদের
ওই পার্টি অফিস থেকে কেরালা, গুজরাট, আসাম বিভিন্ন জায়গায় সেখান থেকে আস্তে 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 পালিয়ে যাচ্ছে যে আমরা পরে আসবো। এইরকম অত্যাচার চালাচ্ছে, মহিলারা বাড়িতে থাকতে পারছে না, অনেক অন্যায় অত্যাচার নির্বিবাদে আমরা ভারতীয় জনতা পার্টি কুচবিহারে সহ্য করছি। কিন্তু পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এসপি কে বলছি, ডিএসপি কে বলছি, এসডিপিও কে বলছি, ওসি কে বলছি, ওসিরা শুধু খালি দেখছি দেখবো এই কথাই আমাদের বলে যাচ্ছেন। কোনো কাজ তারা করছেন না, প্রশাসনের হয়ে তৃণমূলের ক্যাডারের মতন, নেতার মতন কাজ করছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, এই মহামান্য রাজ্যপালের কাছে আমার অনুরোধ, আপনারা একটু দেখুন, আমরা তো মানুষ হিসেবে আইনের আশ্রয় নিতে চাই, আমরা মানুষ হিসেবে গণতন্ত্রের মধ্যে বাঁচতে চাই। আমাদের লড়াই গণতন্ত্রকে রক্ষা করার লড়াই, আমাদের লড়াই আর একটা স্বাধীনতার লড়াই, স্বাধীনভাবে যাতে আমরা বসবাস করতে পারি তার আবেদন রেখে আমি আমার ক্ষুদ্র আলোচনা এখানে সমাপ্ত করলাম। সবাইকে নমস্কার। ধন্যবাদ সুশীল বর্মন মহাশয়কে। এবার আর এক আক্রান্ত যিনি রয়েছেন তাদের কথা একটা শুনে নেব। শ্রীমতী মামনি দাস, তাকে তার বক্তব্য রাখার জন্য আগ্রহ করব। তিনিও ঘর ছাড়া ছিলেন, আক্রান্ত ছিলেন এই তৃণমূলের হারমাত বাহিনীর হাতে। তিনি তার অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরবেন। নমস্কার। এখানে সমস্ত মার খাওয়া অত্যাচারিত যে সমস্ত কর্মীরা এবং বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত নেতারা এসেছেন এবং মঞ্চে উপস্থিত যে সমস্ত দাদাভাই, প্রত্যেককে আমার দৈনিক অভিনন্দন ও প্রণাম জানাই। সব থেকে বড় কথা মনে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এই ভারতীয় জনতা পার্টিটা করা হচ্ছে একটা বড় পাপ। এইটা করলে মানুষ কোনো দিক থেকে কোনো সুযোগ সুবিধা থেকে দূরে পাবে, তারা মানুষের সঙ্গে মিশতেও পারবে না, তাদেরকে এক ঘরে করে রাখবে না। এবং তারা যেন এমন একটা কিছু করেছে যে সমাজে তাদের কোথাও কোনো জায়গায় ঠাঁই নেই। তারা যেন চোরের মতন ঘরের মধ্যে লুকিয়ে থাকে, চোরের মতন তাদেরকে ঘরের মধ্যে আটকে রাখা হয়। তো যাই হোক, আমি আমার জীবনের একটা কাহিনী বলতে চাইছি, সেইটুকুনি বলবো। এবং এছাড়াও আরো বিভিন্ন কর্মীদেরও যেভাবে অত্যাচার হয়েছে, আমি আশা রাখবো যে তারাও যেন বিভিন্নভাবে এরকম প্রচারিত হয় এবং তারাও যেন সেইগুলোকে তুলে ধরতে পারে। 7/11/2011-তে আমি বিজেপিতে আসি। 7/11/2015-তে হঠাৎ আমার উপরে অ্যাটাক হয়, কারণ কিছু জানি না। আমি একটা ছোট্ট বিদ্যালয় করতাম এবং আমার স্বামী দিন আনা দিন খেত। তো হঠাৎ রাস্তায় তাকে মারধর করে এবং তাকে এত মারধর করে যে তার কোনো পরিস্থিতি নেই। যখন আমি আসলাম স্কুল বন্ধ করতে, যখন আমি আসলাম তখন আমার উপরেও যেভাবে অত্যাচার করেছিল, মানে দ্রৌপদীর মতন যেভাবে বস্ত্র হরণ করে যেভাবে মারধর করা হয়েছিল, তখন আমার ছোট ছোট বাচ্চা তারা সেই সময় যে কোথায় গিয়েছিল তাদের কোনো চিকিৎসা পায়নি। তো ওই সময় দ্রৌপদীর মতন যে বস্ত্র হরণ হয়েছিল সেই সময়ও কিন্তু আমি অবশ্যই একা মার খাইনি, আমিও 2-4 জনকে মেরেছিলাম, লাঠি চালিয়ে 2-4 জনকে মারধর করেছিলাম। আর পরে আমার উপরে প্রচুর অত্যাচার, সেই অত্যাচারের সীমা 3 দিন ধরে হয়। 7/11/2015 গেল, 11/11/2015 এবং 26/11/2015, এই 3 বারই আমার উপরে ব্যাপকভাবে অত্যাচার হয়। এবং আমার স্বামীকে আর্মস দিয়ে তাকে মারধর করে বেঁধে মেরে তাকে ঢুকিয়ে দেওয়া হয় জেলে। সেইটা তারপরে যখন আমরা ফিরে আসলাম, ফিরে আসার পরে আমরা আবার ওখান থেকে শুধু বাচ্চাগুলোকে নিয়ে ঘরে যাবতীয় যা ছিল সব লুটপাট করে জমির জায়গা সব দখলে নিয়ে নিয়েছে। বাধ্য হয়ে দুটো বাচ্চাকে নিয়ে আমরা ক্যানিংয়ে চলে এসেছিলাম বাঁচার আসে, শুধু একটু শান্তিভাবে থাকবো। কিন্তু সেখানেও
ভাড়া বাড়িতে থাকতাম, ভাড়া বাড়িতে থেকেও কোনো শান্তি নেই। যতবারই ভোট আসে আর ততবারই অত্যাচার হয়, আর ততবারই ঘর পাল্টাতে হয়, আর ততবারই মার খেতে হয়। ঠিক এইভাবে তাও আমার তোরা বিজেপিটা ছাড়াতে পারেনি, কারণ আমি প্রতিজ্ঞা করেছিলাম এবং সরকার মোল্লা নিজে বলেছিলেন যে ওই রাস্তা থেকে চলে এসে ওটা ভুল রাস্তা। আমি বলেছিলাম যে এটাই আমার সঠিক রাস্তা আর আমি এই রাস্তাতেই হাঁটবো। এবং যখন মারধর করা হয় তখন নিজেই সরকার মোল্লা বলেছিলেন ওইখান থেকে দাঁড়িয়ে যে ওকে ধর্ষণ করে পুড়িয়ে মেরে দিয়ে চলে এসো। এরকম ভাবে একজন এমএলএ যে কিনা সর্বসাধারণের ভোট নিয়ে একটা এমএলএ হয়ে সবার পাশে না দাঁড়িয়ে একটা মহিলাকে অত্যাচার করে না শেষ হয়েও লাস্টে বলে আসে তোকে পুড়িয়ে ধর্ষণ করে পুড়িয়ে মেরে দাও। তারপরে ক্যানিংয়ে আসার পরে তখন ছিলাম দিদি, যত কষ্ট ঘর ভাড়া করে বিভিন্ন জায়গায় চলে যেতাম, থাকতাম। কিন্তু এইবারের যে ঘটনাটা, সবথেকে বড় কথা, আমি ক্যানিংয়ের বাসিন্দারই নয়, ক্যানিং ওয়েস্টের বাসিন্দার নয়, ভোটারও নয়। তার সত্ত্বেও সরকার মোল্লা একা না পেরে পরেশ চন্দ্র দাস, যিনি ক্যানিং পশ্চিমের এমএলএ, তাকে দিয়ে আমার বাড়িতে অত্যাচার শুরু করে এবং রীতিমতো আমাকে 17ই জুন হবে, 17ই জুনে আমাকে ওনারা হুইপ জারি করে গিয়েছিলেন যে 3 দিনের মধ্যে ঘর ছেড়ে বেরিয়ে যেতে হবে। যদি না 3 দিনের মধ্যে যাও তাহলে কিন্তু পরেশবাবু আমাদেরকে বলেছেন যে যদি আমরা 3 দিনের মধ্যে ঘর না ছাড়ি তাহলে বাইরে থেকে লোক ঢুকিয়ে অত্যাচার করা হবে, মারপিট করা হবে, ঘর বাড়ি লুট করা হবে। তো আমার স্বামী বলেছেন যে কি সমস্যা, আমাদের তো একটা দোষ দেখাতে হবে, আমরা কি কারণে ঘর ছাড়বো। বলছে তা বলতে পারবো না, এমএলএ সাহেব বলেছে আমাদের আপনাদেরকে ঘর ছাড়তেই হবে। তো আমি রীতিমতো নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম ওই পরিস্থিতির কারণে, কারণ আমার একটা অসুস্থ মা আছে, তাছাড়াও আমি কিছু ছেড়ে গেলাম, কারণ এই মারধর খেয়েই কিন্তু আমার বাবা মারা গেছে। এবার শুধু সম্বলটুকু আমার মা, আর সেই মাকে আমি 3 বারের ব্রেন স্ট্রোক অবস্থায় আমার বাড়িতে এনেছিলাম যে যাতে করে একটু ভালোভাবে থাকতে পারে আমার কাছে, তাকে একটু সুস্থ সেবাটা করতে পারি। কিন্তু তাতেও তারা ছাড়লো না, সেই মাকে মা জোর করে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং আমার স্বামীকে এটা নিয়ে 3-4 বার তার উপরে যেভাবে অত্যাচার করেছে, তার চোখ যেভাবে আঘাত করেছে, জানি না আগামী দিনে সে কতটা দেখতে পাবে বা তার চোখটা কতটা ভালো থাকবে। আর সব থেকে বড় কথা, এই অত্যাচারের পরেও, এত কিছু হওয়ার পরেও আমাকে হুইলগাড়ি চালিয়ে যাচ্ছে, হুইলগাড়ি চালিয়ে যাচ্ছে এবং বাড়িতে কিন্তু আমি সত্যি আজও পর্যন্ত আমার ক্যানিং যে বাড়ি, সেই বাড়িতে আজও আমি ফিরতে পারিনি, আজও যেতে পারিনি। সেই বাড়ির জমির জায়গা সবই দখল করে দিয়েছে এবং ক্যানিং পশ্চিমে একটা অনেক কষ্ট করে আমার দাদা একটা জায়গা নিয়েছিল, সেখানেও থাকবো বলে চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু সেখানেও আমাদের থাকতে দেয় না। তাহলে আমরা কোথায় যাবো, কার কাছে যাবো? এই পুলিশকে আমরা জানাই, সেই পুলিশের থেকে আমাদের পুরো অত্যাচার চালাচ্ছে, মহিলাদেরকে ছেলেরা এসে মারছে, একটা এমএলএ থেকেও তাদের উপরে অত্যাচার চালাচ্ছে। তাহলে আমরা কার কাছে দেবো, কার কাছে যাবো? এই কর্মীরা কার কাছে যাবে? কেন আমাদের এরকম, যদি বিরোধী দল করতে গিয়ে যদি এত অত্যাচারিত হতে হয়, তাহলে কেন আমরা এরকম অত্যাচারিত হয়ে কেন এর কোনো কিছু হয়নি, কেন কোনো আইন বের হয়নি? যে এটা কি করেছে, যেটা কোনো আইনে আছে কি সংবিধানে আছে যে বিরোধী দল করে তার কোনো কাজ নেই, তার কোনো মূল্যবান নেই, তার কোনো ইজ্জত নেই, তার কোনো মান সম্মান নেই, শুধু বিরোধী দল করার অপরাধে লক্ষ লক্ষ মানুষগুলো যে অত্যাচার করছে, যে মেয়েরা আজও অসহায় মতন ঘুরছে, আজও তারা অত্যাচারিত হচ্ছে, কত মহিলারা ধর্ষণ হচ্ছে, নীরবে মরে যেতে হচ্ছে তাদেরকে আত্মহত্যা করে। তার হিসেব কে দেবে? কোথায় আমরা জানাবো, কার কাছে বিচার জানাবো? যেখানে জানাবো তারাই এসে
আপনাদের সামনে যে দিদি এতক্ষণ বক্তব্য রাখলেন এবং যে অশ্রুধারা তার চোখ দিয়ে বলিল, এই অশ্রুধারাই আমাদের শপথ হবে আগামী দিনের পথ চলার। আর সেই শপথ নিয়ে আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে এখানে আজকে রাজভবনের সামনে ধর্ণা, যে এই অত্যাচারী সরকার, এই অত্যাচারী সরকার, এই অত্যাচারী সরকার, অত্যাচারী সরকার। এবার আমরা জানি যে তিনি অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা তার কবিতা পাঠের কথা আমরা দেখি, শুনি, এবং সেই রসবোধ নিয়ে যখন উনি বলেন যে ব্যথার কথা আমাদের যে দুঃখের কথা তিনি সামনে তুলে ধরেন, আমি মাননীয় শ্রী রুদ্রনীল ঘোষ মহাশয়কে মঞ্চে এসে তার বক্তব্য রাখার জন্য এবং তার কবিতা পাঠ করার জন্য আগ্রহ জানাই। মঞ্চে উপবিষ্ট ভারতীয় জনতা পার্টির সম্মানীয় বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, বসিয়ার নেতা মাননীয় শ্রী তাপস রায় মহাশয়, সম্মানীয় বিধায়কেরা এবং অন্যান্য সহযোদ্ধারা, আমরা কেন এখানে জড়ো হয়েছে আমরা সবাই জানি এবং মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে একটা নির্দিষ্ট সংখ্যা আমাদের বেঁধে দেওয়া হয়েছে, নাহলে এই প্রতিবাদ সভা জনম কারণের আকার নিত বাংলার মানুষও জানে। আমরা আইনকে মেনে চলি, যে লড়াই কোর্টে হয়েছে, মানুষের কথা বলতে গিয়ে মানুষের কথা জানান দিলে তাই এখানে যাওয়া হয়। এখানে যারা পূর্ববর্তী বক্তারা তারা কথা বলে গেছেন, খুব মূল্যবান কথা, তাদের অভিজ্ঞতা এবং সব থেকে বড় কথা, লোকসভা নির্বাচনে আমি প্রথমেই অভিনন্দন জানাতে চাই 29টা আসন পাওয়ার জন্য এবং গতকালকে ফলাফলে 4টে আসন তৃণমূল পেয়েছেন। তাদের জয়ের কারণ হিসেবে যে প্রাণগুলো চলে গেছে তাদের জয়ের কারণ আজকের চোখের জল ফেলে যে মানুষেরা এখানে এসেছেন, ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তা মায়েরা বোনেরা তাদের পরিবার হারিয়েছেন, বাবা মা ভাই হারিয়েছেন। গত লোকসভা নির্বাচন এবং উপনির্বাচনের জয় সেই মৃত্যুর উপর দিয়ে হয়েছে এবং আমি ধন্যবাদ জানাতে চাই লক্ষ্মীর গন্ডার পুলিশকে, যারা আইনের রক্ষা না করে, গণতন্ত্র রক্ষা না করে, মানুষকে রক্ষা না করে লক্ষ্মীর ছেলের মতো প্রমোশনের লোভে বা ট্রান্সফারের ভয়তে মানুষের কান্না, মানুষের চিৎকার, মানুষের হাহাকার যাদের কানের পর্দা দিয়ে ঢোকেনি, তারা কানের পর্দার চামড়া এত মোটা করেছেন যে গন্ডারের চামড়া থেকেও মোটা হয়ে গেছে। তাদের কণ্ঠস্বর যা আদালত বারবার রায় দিয়ে বলছে যে মানুষেরা এই কাজ করুন, তাদের কানে ঢুকছে না। কালকের জয় 2024-এর জয় নিবেদন করা হোক সেই লক্ষ্মীর গন্ডার পুলিশের জন্য, কোন রাজনৈতিক দলের জয় নয়, তা পশ্চিমবঙ্গের মানুষ তথা ভারতবর্ষের মানুষ জানে। এখানে আস্তে আস্তে এখানে বসে বসে যে লাইন লিখছিলাম, আমি কবি নই, আমি এই রাজ্যের একজন সাধারণ মানুষ। আমাদের রাজ্যের কবিরা, আমাদের রাজ্যের শিল্পীরা, আমাদের রাজ্যের লেখকরা, যারা অন্য রাজ্যে যদি ঘামাচি হতো, এই রাজ্যে ক্যান্সার হয়েছে বলে দোকান না খোলা থাকলেও বাড়িতে মোমবাতি বানিয়ে মিছিল করতেন। যারা ঘুমিয়ে পড়েছেন তাদের শিরদাঁড়াকে প্রণাম জানায়। মগের মুলুক, আমরা ছোটবেলা থেকে কথাটা শুনেছি, এটা মগের মুলুক।
মগের মুলুক চলছে চলুক চাইছে মহারানী, মগের মুলুক চলছে চলুক চাইছে মহারানী, সকাল বিকাল মিথ্যে কথার তিনি শোনান বাণী। তালিবানি চলছে শাসন, বাসন মাঝে পুলিশ, তালিবানি চলছে শাসন, বাসন মাঝে পুলিশ, সত্যি বললে মিথ্যে কেসে ফাঁসিয়ে দেবার নালিশ। লুট হয়ে যায় গণতন্ত্র পুলিশ পাহারায়, লুট হয়ে যায় গণতন্ত্র পুলিশ পাহারায়, জেসিবি আর জয়ন্ত সিংরা এ রাজ্য চালায়। মহারানী বেজায় খুশি, মহারানী বেজায় খুশি দাওয়াতে ইসলাম। আহা, মহারানী বেজায় খুশি দাওয়াতে ইসলাম, কিনতে ভোটার সংখ্যালঘু তিনি ছড়ান ঘাম। দুর্ভাগাকে ঠিক করে দেন রানীর সাদের ববি। ও দুর্ভাগাকে, দুর্ভাগাকে ঠিক করে দেন রানীর সাদের ববি। ভাতার জন্য মুখে কুলু শিল্পী লেখক কবি। আইন কানুন উঠলে চিতায় মহারানীর শান্তি, আইন কানুন উঠলে চিতায় মহারানীর শান্তি। হকার বেকার চিল্লে মরুক, করুক না শান্তি। মরুক না নারী পুরুষ রানীর কানে তুলো, মরুক নারী মরুক পুরুষ রানীর কানে তুলো। তবু রানী শুনে রাখুন সবার কথাগুলো। আপনি যতই মানুষ মারুন, মারুন গণতন্ত্র। আজ বাংলা জেনে গেছে এ কার ষড়যন্ত্র। কার ইশারায় অন্ধ পুলিশ বন্ধ তাদের চোখ, কার ইশারায় চাইছে পুলিশ চোরেদের জয় হোক। জেনে গেছে কার ইশারায় দুষ্কৃতিরাজ চলে, জেনে গেছে মানুষ কার ইশারায় দুষ্কৃতিরাজ চলে। কার ইশারায় বাংলার মা ভাসছে চোখের জলে, কার ইশারায় লুট হয় ভোট, লুট মানুষের প্রাণ। কার ইশারায় অপরাধী শীষ দিয়ে গায় গান। কার ইশারায় ঘটছে সব মানুষ গেছে জেনে। মহারানী কার ইশারায় ঘটছে এসব মানুষ গেছেন জেনে। গদি থেকে মানুষ রানী নামাবে কাল টেনে, গদি থেকে রানী তোমায় নামাবে কাল টেনে। বাকি কথা যারা এখানে উপস্থিত রয়েছেন, যারা নিপীড়িত রয়েছেন, তারাই জানান দিচ্ছেন যে পশ্চিমবঙ্গে ভোট কিভাবে জেতে। আজকের এই চোখের জল, লুণ্ঠিত গণতন্ত্রের যে চিতা, সেই চিতার উপর দিয়ে এই নারকীয় অত্যাচার, পাশবিক অত্যাচার, যেখানে পুলিশের রিভলভার তৃণমূলের কর্মীর হাতে ধরে আর জেসিবিতে মহারানী উঠে আনন্দেতে ঘরে। নমস্কার, পরে বাবা। ধন্যবাদ শ্রী রুদ্রনীল ঘোষ মহাশয়কে। এবার আপনাদের সামনে তার নিজের অভিজ্ঞতা এবং তার যে রাজনৈতিক ক্ষেত্রে এসে তার পারিবারিক যে ক্ষতি হয়েছে তার ব্যাপারে তুলে ধরবেন। যার পিতৃবিয়োগ হয়েছে আমাদের গঙ্কু মাহাতোর বড় সন্তান শ্রী সনাতন মাহাতোকে তার অভিজ্ঞতা জানানোর জন্য আগ্রহ করেছে। নমস্কার, আমার নাম সনাতন মাহাতো। আমি বেদুয়া গ্রামে থেকে এসেছি। বেদুয়া গ্রাম থেকে এসেছি। আমার বাবা খাবার খাচ্ছিল। বাবাকে উত্তম মাহাতো ওরা গর্ব নিয়ে বাড়ি থেকে বার করে প্রচুর মারধর করে ওখানে যে। আর স্যার আমি কিছু বলতে যাচ্ছি, আসুন।
মদন মাহাতো বাবু, আসলে যারা বলছেন তারা তো রেগুলার মাইকে বলতে অভ্যস্ত নন, কিন্তু তারা মাটিতে নেমে এই হারমাত তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে অভ্যস্ত। তাই দেখুন, তার পিতৃবিয়োগের পরও তিনি আজকে এখানে, কিন্তু লড়াইয়ের শপথটা রয়েছে। নেতা হওয়ার শপথ নয়, শুধু তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে যাওয়ার শপথ, যে শপথ নিয়ে আজকে সকলে আমরা এখানে উপস্থিত হয়েছি, যে মমতার কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, মমতার কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, মমতার কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও, মমতার কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও, মমতার কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও। আমি এবার বিধায়ক শ্রী অশোক দিন্দা মহাশয়কে তার বক্তব্য জানানোর জন্য আগ্রহ করব। নমস্কার, গুড মর্নিং। মঞ্চে উপস্থিত আমাদের প্রিয় দলনেতা শুভেন্দুদা এবং মঞ্চে উপস্থিত আমাদের সকল বিধায়ক সুরজুল্লাহ, বাসুদা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এবং আপনাদেরও আমি কিছু লোকের কথা শুনছিলাম যে সত্যি খুবই খারাপ লাগছে না। 3 বছর ধরে দেখছি, খারাপ লাগছে না। যদিও আমি রাজনীতির জগতের লোক নয়, ছিলাম না, কিন্তু 2021 সালের পর থেকে অনেক কিছু দেখলাম এই বাংলায়। বিভিন্ন দেশ বিদেশ ঘুরেছি এবং ভারতের বিভিন্ন জায়গাতেই ভোট হয়।